হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের ছোটদের পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তার পর্ব 1। আর এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো হতে পারে সেগুলো আমি তোমাদের সাথে বলে দেবো, তোমাদের আন্ডারলাইন করে দেবো বইতে। তোমরাও সেগুলো কিন্তু দেখে আন্ডারলাইন করে নেবে এবং এর পরের ক্লাসে আমি পর্ব 1-এর থেকে যে প্রশ্ন উত্তরগুলো হতে পারে সেই ক্লাসটাও কিন্তু শেয়ার করব। তো চলো শুরু করা যাক। মাঘ মাসের শেষ শীত বেশ আছে। দুই পাশে ঝোপে ঝোপে ঘেরা সরু মাটির পথ বাইয়া নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক সরস্বতী পূজার বৈকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখিতে যাইতেছিলেন। দলের একজন বলিল, ওহে হরি, ভূষণ ও গোয়ালার দরুন কলাবাগানটা তোমরা কি ফের জমা দিয়েছ নাকি? তাহলে দেখো, এখানে আমরা দুটো প্রশ্ন পাচ্ছি। একটা কি কারা নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল এবং কখন যাচ্ছিল সেই প্রশ্নটা পাচ্ছি, অর্থাৎ ফার্স্ট লাইনে। এবং আর একটা কি, দলের একজন হরিকে কি জিজ্ঞাসা করেছিল যে গোয়ালার দরুন কলা বাগান তারা জমা দিয়েছে নাকি। তাহলে কলা বাগান তারা কার দরুন জমা দিয়েছে সেটাও কিন্তু একটা ছোট প্রশ্ন এখানে রয়েছে। তারপরে রয়েছে, হরিহর সায়সূচক কিছু বলিতে গিয়া পিছন ফিরিয়া বলিল, ছেলেটা আবার কোথায় গেল? ও খোকা খোকা। পথের বাঁকের আড়াল হইতে একটা 6-7 বছরের ফুটফুটে সুন্দর চিপচিপে চেহারার ছেলে ছুটিয়া আসিয়া দলের নাগাল ধরিল। হরিহর বলিল, আবার পিছিয়ে পড়লে এরই মধ্যে? নাও এগিয়ে চলো। ছেলেটা বলিল, বনের মধ্যে কি গেল বাবা, বড় বড় কান? হরিহর প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিয়া নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শে হাঁটিতে লাগিল। হরিহরের ছেলে পুনরায় আগ্রহের সুরে বলিল, কি দৌড়ে গেল বাবা বনের মধ্যে, বড় বড় কান? হরিহর বলিল, কি জানি বাবা, তোমার কথা আর উত্তর দিতে আমি আর পারিনি। সেই বেরিয়ে অবধি শোনা শুরু করেছো, এটা কি ওটা কি, কি গেল বনের মধ্যে? তা আমি কি দেখেছি? নাও এগিয়ে চলো দেখি। বালক বাবার কথায় আগে আগে চলল। তাহলে এখানে দেখো, এখানে কি আমরা হরিহরের ছেলের দেহর বর্ণনা সেটাও কিন্তু আমরা জানতে পারলাম। এবং তার বয়স কত ছিল হরিহরের ছেলের? প্রায় 6-7 বছরের নাগাদ কিন্তু তার বয়স ছিল। এরপরে দেখো, হঠাৎ হরিহরের ছেলেটি মহা উৎসাহে পাশের এক উলুখড়ের ঝোপের দিকে আঙুল তুলিয়া চিৎকার করিতে করিতে ছুটিয়া গেল। ওই যাচ্ছে বাবা, দেখো বাবা, ওই গেল বাবা, বড় বড় কান ওই। তাহার বাবা পিছন হইতে ডাক দিয়া বলিল, উহু উহু, কাটা কাটা কাটা। পরে তাড়াতাড়ি আসিয়া খপ করিয়া ছেলের হাতখানি ধরিয়া বলিল, আহ, বড্ড বিরক্ত করলে দেখছি তুমি। 100 বার বারণ করছি, তাও তুমি কিছুতেই শুনবে না। ওই জন্যই তো আনতে চাচ্ছিলাম না। বালক উৎসাহে ও আগ্রহে উজ্জ্বল মুখ উঁচু করিয়া বাবার মুখের দিকে তুলিয়া জিজ্ঞাসা করিল, কি বাবা? হরিহর বলিল, কিটা আমি কি দেখেছি? শুয়োর টোর হবে? নাও চলো, কি ঠিক রাস্তার মাঝখান দিয়ে হাঁটো। শুয়োর না বাবা, ছোট্ট যে। পরে সে নিচু হইয়া দৃষ্ট বস্তুর মাটি হইতে উচ্চতা দেখাইতে লাগিল। চলো চলো, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আর দেখাতে হবে না, চলো দেখি। নবীন পালিত বলিল, ও হলো খরগোশ, খোকা খরগোশ। এখানে খড়ের ঝোপে খরগোশ থাকে তাই। বালক বালক বর্ণপরিচয়ে ক্ষয়ে খরগোশের ছবি দেখিয়াছে, কিন্তু তাহাদের জীবন্ত অবস্থায় এরকম লাফাইয়া পালায় বা বা তাহা আবার সাধারণ চক্ষুতে দেখিতে পাওয়া যায়, এই কথা সে কখনো ভাবে নাই। খরগোশ জীবন্ত, একেবারে তোমার সামনে লাফাইয়া পালায়, ছবি না, কাচের পুতুল না, একেবারে কানখাড়া সত্যিকারের খরগোশ। এইরকম ভাট গাছ বৈচি গাছের ঝোপে জল মাটির তৈরি নশ্বর পৃথিবীতে এ ঘটনা কি করিয়া সম্ভব হইল? বালক তাহা কোনো মতেই ভাবিয়া ঠাওর করিতে পারছিল না। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে যে বালক কোন জিনিসটা বা কোন ঘটনাকে ঠাওর করতে পারছিল না, এই লাইনটা তুলে দিয়ে যদি বলে ব্যাখ্যা করো বা কেন সে এরকম ভেবেছিল, তখন কিন্তু তোমাদের বলতে হবে যে জীবন্ত খরগোশ যে দেখতে পেয়েছিল, সে যেটা তার বইতে সে ছবি দেখেছিল, সেই ঘটনাটাই কিন্তু এখানে বলতে হবে। আমি যখন প্রশ্ন উত্তরের ক্লাস শেয়ার করবো সেখানে কিন্তু এগুলো আমি সব ডিটেলসে শেয়ার করে দেবো। তারপরে রয়েছে, সকলে বনে ঘেরা সরু পথ ছাড়াইয়া মাঠে মাঠে পড়িল। নদীর ধারে বাবলা ও জিয়ল গাছের আড়ালে একটি বড় ইটের পাঁজার মতো জিনিস নজরে পড়ে। ওটা পুরোনো কালের নীলকুঠি জালঘরের ভগ্নাবশেষ। মাঠে তাহলে নীলকুঠির জালঘরের ভগ্নাবশেষটা কোথায় ছিল সেটাও কিন্তু তোমরা আন্ডারলাইন করে নাও, বা সেটা কেমন দেখতে। মাঠের ঝোপঝাপগুলো উলুখড়, বন কলমি, শোদাল, কুল গাছে ভরা। কলমি লতা সারা ঝোপগুলোর মাথা বড় বড় সবুজ পাতা বিছাইয়া ঢাকিয়া দিয়েছে। ভিতরে স্নিগ্ধ ছায়া, ছোট 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 গোয়ালে নাটা কাটা ও নীল বন অপরাজিতা নীল বন অপরাজিতা ফুল সূর্যের আলোর দিকে মুখ উঁচু করিয়া ফুটিয়া আছে। পরন্ত বেলার ছায়ায় স্নিগ্ধ বনভূমির শ্যামলতা, পাখির ডাক, চারিধারে প্রকৃতির মুক্ত হাতে ছড়ানো ঐশ্বর্য। রাজার মতো ভাণ্ডার বিলাইয়া দান, কোথাও এতটুকু দারিদ্র্যের আশ্রয় খুঁজিবার চেষ্টা নাই, মধ্যবিত্তের কার্পণ্য নাই। বেলা শেষের ইন্দ্রজালে মাঠ, নদী, বন মায়াময়। তাহলে মাঠের ঝোপঝাড় বা মাঠের এই বর্ণনাটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, একটা 2 মার্কসের প্রশ্ন হিসাবে।
মাঠের মধ্যে বেড়াইতে বেড়াইতে নবীন পালিত মহাশয় একবার এই মাঠের উত্তর অংশের জমিতে শাঁক আলুর চাষ করিয়া কিরূপ লাভবান হইয়াছিলেন সেই গল্প করিতে লাগিলেন। ক্রমে তাহা হইতে বর্তমানকালের দুর্মূল্যতা, আশারু বাজারের কুণ্ডুদের গোলদারি দোকান পুড়িয়া যাইবার কথা, গ্রামের দীন গাঙ্গুলির মেয়ের বিবাহের তারিখ কবে পড়িয়াছে প্রভৃতি বিবিধ আবশ্যকীয় সংবাদের আদান প্রদান হইতে লাগিল। হরিহরের ছেলে বলিল, নীলকণ্ঠ পাখি কই বাবা? এই দেখো এখন বাবলা গাছে এসে এক্ষুনি এসে বসবে। বালক মুখ উঁচু করিয়া নিকটবর্তী সমুদয় বাবলা গাছের মাথার দিকে চাহিয়া দেখিতে লাগিল। মাঠের ইতস্তত নিচু নিচু কুল গাছে অনেক কুল পাখি আছে। বালক অবাক হইয়া দুগ্ধ দৃষ্টিতে সেদিকে চাহিয়া দেখিল। কয়েকবার কুল পাড়িতে গিয়ে বাবার বকুনিতে তাহাকে নিবৃত্ত হইতে হইল। এত ছোট গাছে কুল হয়? তাহাদের পাড়ায় যে কুলের গাছ আছে তা খুব উঁচু বলিয়া ইচ্ছা থাকিলেও সে সুবিধা করতে পারে না। ভারী আকুশিটা দুই হাতে আঁকড়াইয়া ধরিয়াও তুলিতে পারে না। কুপথের জিনিস লুকাইয়া খাওয়া কষ্টসাধ্য হইয়া পড়ে। এসে টের পায়। হরিহর বলিল, কুঠি কুঠি বলছিলে, ওই দেখো খোকা, সাহেবদের কুঠি দেখেছ? নদীর ধারে অনেকটা জুড়িয়া শিকারের কুঠিটা প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো পড়িয়াছিল। তাহলে কুঠিটা কোথায় ছিল? নদীর ধারে ছিল। বালক অবাক হইয়া চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল। তাহার 6 বৎসর জীবনে এই প্রথম সে বাড়ি হইতে এত দূর আসিয়াছে। এতদিন ন্যাড়াদের বাড়ি, নিজেদের বাড়ির সামনেটা বড়জন রানু দিদিদের বাড়ি, ইহাই ছিল তাহার জগতের সীমা। তাহলে হরিহরের ছেলের জগতের সীমাটা কি ছিল কিন্তু সেটাও তোমরা আন্ডারলাইন করে নেবে। কেবল একদিন তাহাদের পাড়ার ঘাটে মায়ের সঙ্গে স্নান করিতে আসিয়া সে স্নানের ঘাট হইতে আবছায়া দেখিতে পাওয়া কুঠির ভাঙা জালঘরটার দিকে চাইয়া চাইয়া দেখিত। আঙুল দিয়ে দেখাইয়া বলিত, মা, ওই দিকে কি সেই কুঠি? সে তাহার বাবার মুখে, দিদির মুখে, আরও পাড়ার কত লোকের মুখে কুঠির মাঠের কথা শুনিয়াছে, কিন্তু আজ তাহার প্রথম সেখানে আসা। ওই মাঠের পরে ওদিকে বুঝি মায়ের মুখে সেই রূপকথার রাজ্য, শ্যামলঙ্কার দেশে যে ব্যঙ্গমা ব্যঙ্গমের গাছের নিচে নির্বাসিত রাজপুত্র যেখানে তলোয়ার পাশে রাখিয়া একা শুইয়া রাত কাটায়। ওধারে আর মানুষের বাস নাই। জগতের শেষ সীমাটাই এই। ইহার পর হইতে অসম্ভবের দেশ, অজানার দেশ শুরু হয়েছে। বাড়ি ফিরিবার পথে সে পথের ধারে একটু নিচু ঝোপ হইতে একটা উজ্জ্বল রঙের ফলের থলো ছিঁড়িতে হাত বাড়াইল। তাহার বাবা বলিল, হা হা, হাত দিও না, হাত দিও না, আলকুশি আলকুশি। কি যে তুমি করো বাবা, বড্ড জ্বালালে দেখছি। আর কোনোদিন কোথায় নিয়ে বেরোচ্ছি না বলে দিলাম। এক্ষুনি হাত চুলকে ফোসকা হবে। পথের মাঝখান দিয়ে এত করে বলছি হাঁটতে, তা তুমি কিছুতেই শুনবে না। হাত চুলকুবে কেন বাবা? হাত চুলকুবে, বিষ বিষ। আলকুশিতে কি হাত দেয় বাবা? শুয়ো ফুটে রিডি করে চলবে এক্ষুনি, তখন তুমি চিৎকার শুরু করবে। তাহলে আলকুশিতে কেন হাত দেয় না সেটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। ওটাও কিন্তু তোমরা মার্ক করে নাও, কারণ ওতে বিষ থাকে এবং হাত দিলে কিন্তু হাত জ্বালা করে। গ্রামের মধ্যে দিয়ে হরিহর ছেলেকে সঙ্গে করিয়া খিড়কির দৌড় দিয়া বাড়ি ঢুকিল। সর্বজয়া খিড়কির দৌড় খোলার শব্দে বাহিরে আসিয়া বলিল, এই এত রাত হলো, তা ওকে নিয়ে গিয়েছ না? একটা দোলাই গায়ে না কিছু? হরিহর বলিল, নিয়ে গিয়ে যা বিরক্ত, এদিকে যায় ওদিকে যায়, সামলে রাখতে পারিনি। আলকুশির ফল ধরে টানতে যায়। পরে ছেলের দিকে চাইয়া বলিল, কুঠির মাঠ দেখবো, কুঠির মাঠ দেখবো। কেমন হলো তা কুঠির মাঠ দেখা? তাহলে দেখো, এখানে কিন্তু আরো একটা জানতে পারছি, কার নাম? সর্বজয়ের নাম জানতে পারছি। তাহলে হরিহরের স্ত্রীর নাম হচ্ছে কিন্তু সর্বজয়া। একটা ছোট প্রশ্ন কিন্তু সেটাও হতে পারে। পর্ব 1 কিন্তু এখানেই শেষ হচ্ছে। নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে পর্ব 2 শেয়ার করব, এবং তার আগে পর্ব 1 থেকে যে প্রশ্ন উত্তরগুলো হয় সেগুলোও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের এই ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে, ক্লাসটাকে লাইক করো, কমেন্ট করো, তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে নিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।